আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিগগিরই বিশ্বজুড়ে ইরানের বিজয়ের প্রতিধ্বনি হবে। ইরানের $24 বিলিয়ন জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি। নাকে খত দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে $20 বিলিয়ন দিচ্ছে আরব আমিরাত। জয়শঙ্করের প্রতিবাদ উপেক্ষা করে চতুর্থ ভারতীয় জাহাজে হামলা চালালো যুক্তরাষ্ট্র। এফবিআই এর ড্রোন হ্যাকের দাবি ইরানি গ্রুপের, বিশ্বকাপে হামলার হুমকি। ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী, ঠেকিয়েছেন ট্রাম্প। পশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ। রানওয়েতেই ভেঙে দু টুকরো ভারতের বিমান বাহিনীর বিমান, নিহত 5 সেনা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং প্রতিরোধ শক্তির সাফল্য দেখবে বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি। সেই সঙ্গে তিনি ইসরায়েলকে একটি আগ্রাসী শত্রু হিসেবে উল্লেখ করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে এই কথা বলা হয়েছে। মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় আবদুল্লাহির এসব কথা বলেন। মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য বেদনাদায়ক ছিল, তবে একই সঙ্গে এটি দেশের প্রতিরোধ ক্ষমতা ও জাতীয় শক্তিরও প্রমাণ দিয়েছে। আবদুল্লাহির ভাষ্য, দুর্বল ও লোভী শত্রু ভেবেছিল ইরানের সামরিক কৌশলবিদদের শারীরিকভাবে হত্যা করে দেশের প্রতিরক্ষা সংকল্পে ফাটল ধরানো যাবে। তিনি আরো বলেন, কিন্তু তারা বুঝতে পারেনি যে শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন। আবদুল্লাহি দাবি করেন, রশিদের দেখানো কৌশলগত পথ অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনী এখনো শত্রুর তথাকথিত জটিল হাইব্রিড ও জ্ঞানগত যুদ্ধ মোকাবিলা করে যাচ্ছে। তথ্যসূত্র মিডল ইস্ট আই। জব্দ থাকা ইরানের $24 বিলিয়ন সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফোর্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর দেসফুলে আয়োজিত একটি স্মরণ সভায় এই মন্তব্য করেন। রেজাই বলেন, সাম্প্রতিক সংঘাত আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী করেছে। তার দাবি, দেশটির প্রতিরোধ ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্প এখন তেহরানের সঙ্গে আলোচনা করতেও ভয় পাচ্ছেন। তিনি আরো বলেন, মার্কিন নীতি নির্ধারণে ইসরায়েলের প্রভাব ক্রমেই বাড়ছে। লবিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের কারণে যুক্তরাষ্ট্র কার্যত জায়োনিস্ট শাসনের উপনিবেশে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রেজাইয়ের এই বক্তব্যের আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারক লেবানন সহ সব ক্ষেত্রে সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটাবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার পথ সুগম করবে। এদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি সই হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। সূত্র আনাদুল। নাকে খত দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে $20 বিলিয়ন দিচ্ছে আরব আমিরাত। চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমনে হামলা বন্ধের শর্তে ইরানকে বিপুল পরিমাণ অর্থ দিতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা আঘাতে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে উত্তেজনা কমানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, আমিরাত ইতিমধ্যেই ইরানকে মোট $10 বিলিয়ন ছাড় দিতে সম্মত হয়েছে। এর মধ্যে $3 বিলিয়ন বেশি অর্থ ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এদিকে সমঝোতা সম্পর্কে অবগত আরো দুটি সূত্র জানিয়েছে, চূড়ান্তভাবে ইরানকে $20 বিলিয়ন পর্যন্ত দেয়া হতে পারে, তবে এর প্রধান শর্ত হলো ইরান ভবিষ্যতে আর আমিরাতের উপর কোনো ধরনের হামলা চালাবে না। তবে অর্থের উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আমিরাত সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হচ্ছে নাকি আমিরাতের ব্যাংক বা অন্য কোথাও আটকে
থাকা ইরানের অর্থ ছাড় করা হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে আমিরাতের এক কর্মকর্তা বলেন, পুরো অঞ্চল উত্তেজনা কমিয়ে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাই তাদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য। তিনি জানান, সংঘাতের প্রভাব থেকে আঞ্চলিক জনগণকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ সহ সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আমিরাত। সমঝোতা বিষয়ে অবগত একটি সূত্রের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই নিজেদের রেড লাইন অতিক্রম না করেই সংঘাত নিরসনে একটি পথ খুঁজে পেয়েছে। এতে ইরান যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ের দাবি করতে পারবে। অন্যদিকে ওয়াশিংটনও সরাসরি কোনো অর্থ প্রদান করেনি বলে অবস্থান বজায় রাখতে পারবে। তবে অর্থ ছাড়ের বিনিময়ে ইরান আমিরাতের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে। পাশাপাশি দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে পুড়ছে উপসাগরীয় জলরাশি, আর সেই আগুনে পুড়ছে ভারতীয় জাহাজও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক বিস্ফোরক দাবিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী জাহাজ এমটি লিয়াকি ফ্রিডম এ 4 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এটি যুক্তরাষ্ট্রে করা 4র্থ ভারতীয় জাহাজে হামলার ঘটনা। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে প্রতিবাদ জানিয়েছিলেন বলেই খবর রয়েছে। গতকাল রাতে আলী আল সালিম ঘাঁটিতে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে হামলা জোরদার করে। সেই সময়েই এমটি লিয়াকি ফ্রিডম নামের একটি ভারতীয় ব্যবস্থাপনাধীন জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইন্ডিয়া সেন্টিনেলের প্রতিবেদনে একজন নাবিকের বর্ণনা উদ্ধৃত করে বলা হয়, হামলায় 4 জনের মৃত্যু হয়েছে এবং মরদেহ জাহাজের ফ্রিজারে রাখা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয়। মন্ত্রণালয় জানায়, তারা সরাসরি জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন, যিনি নিশ্চিত করেছেন সব নাবিক নিরাপদ আছেন এবং মৃত্যুর ঘটনা ভিত্তিহীন। ভারতের শিপিং মহাপরিচালক অফিসও দাবি প্রত্যাখ্যান করে। ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অব ইন্ডিয়া জাহাজটির সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পরবর্তীতে সবাইকে নিরাপদ অবস্থায় খুঁজে পায়। এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে তিনি রুবিওর সঙ্গে ফোনালাপে এই হামলার প্রতিবাদ করেছিলেন কিনা তা নিশ্চিত করেননি। রুবিও ও ট্রাম্প প্রশাসন এই বিষয়ে এখনো মন্তব্য করতে অস্বীকার করেছে। পেন্টাগন বলছে, আমরা বাণিজ্যিক জাহাজকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করি না, তবে যুদ্ধক্ষেত্রের গোলযোগে ভুল শনাক্তকরণ ঘটতে পারে। ভারতীয় রাজনৈতিক মহলে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলের নেতারা বলেছেন, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে ভারতকে টেনে আনা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ভারতের সার্বভৌমত্বকে অসম্মান করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর ড্রোন হ্যাকের দাবি করেছে ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপ। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে সাইবার ও ড্রোন হামলার হুমকি দিয়েছে। অনলাইন পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাতে শুক্রবার এই তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস। এই হ্যাকের খবর এমন সময়ে এলো যখন চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উভয় পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও চুক্তি শর্ত নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। প্রতিবেদন মতে হান্দালা নামে ওই হ্যাকার গ্রুপের এক বিবৃতির বরাতে সাইট ইন্টেলিজেন্স জানায়, এফবিআই এর ব্যবহৃত এফপিভি ড্রোনের ধারণ করা প্রতিটি ছবি ও সন্দেহভাজনদের তথ্যে তারা কয়েক মাস ধরে প্রবেশ করছে। হ্যাকাররা জানায়, কাউন্টার টেরোরিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত এই ড্রোনগুলোতে মানুষের চেহারা শনাক্তকরণ ও গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য পৃথক করার প্রযুক্তি রয়েছে। বিশ্বকাপে ড্রোন হামলার হুমকি দিয়ে বিবৃতিতে বলা হয়, আপনাদের বিশ্বকাপের নিরাপত্তা আরো জোরদার করা দরকার, কারণ অংশগ্রহণকারী দলগুলোর কয়েকটিকে আমরা মোটেও পছন্দ করি না। ভুলে যাবেন না, এফপিভি ড্রোন সব জায়গায় আছে। আপনারা কখনোই জানবেন না যে কখন একটি ড্রোন ঠিক কোন দলের বাসের ভেতরে গিয়ে হাজির হবে। এদিকে জানা গেছে, অনুমোদিত কোনো আকাশযান বা ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর চারপাশে ড্রোন মোতায়েন করছে
FBI। যুক্তরাষ্ট্রের যেসব স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকবে। হান্দালা এমন কিছু ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেগুলো তাদের দাবি অনুযায়ী হ্যাক হওয়া ড্রোন থেকে নেয়া। তবে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই দাবির বিষয়ে দ্বিমত পোষণ করেছে। ইরানের ইউরেনিয়ামের মজুদ সামরিক উপায়ে জোর করে দখল করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কারণে সেই পরিকল্পনা আর আলোর মুখ দেখেনি। হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি বরাত দিয়ে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, গত 19 মে ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরে একটি গোপন বৈঠক করেছিলেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পর্ষদ জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল ডান কেইনও উপস্থিত ছিলেন সেই বৈঠক। এমনকি এই বৈঠকে যোগ দেওয়ার জন্য জেনারেল ডান কেইন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো জোটের শরিক রাষ্ট্রগুলোর সেনা প্রধানদের পূর্ব নির্ধারিত বৈঠকের সূচি কাটছাঁট করেছিলেন বলে জানা গেছে। বৈঠকে ইরানের ইউরেনিয়াম জব্দ করার জন্য একটি স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। কিভাবে সেই অভিযান পরিচালনা করা হবে তার একটি খসড়া পরিকল্পনাও তৈরি করেন। তারপর জেনারেল ডান কেইন সেই বৈঠকের সিদ্ধান্ত ও পরিকল্পনার খসড়া সমেত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের অনুমতি চান, কিন্তু জেনারেল ডান কেইনের এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে তা বাতিল করে দেন। মার্কিন সেনাপ্রধানকে তিনি বলেন, সামরিক উপায়ে ইউরেনিয়ামের দখল নিলে ইরানের তরফ থেকে গুরুতর প্রতিক্রিয়া আসবে, সংঘাত দীর্ঘস্থায়ী হবে এবং পুরো বৈশ্বিক অর্থনীতি বিপর্যয়ের মধ্যে পড়বে। তাছাড়া এই ধরনের পদক্ষেপে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। পশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ। ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক মুসলিম ফেরিওয়ালাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়া মুসলিম বিদ্বেষ ও ভয়ের রাজনীতি। তবে পুলিশ এই ঘটনায় ধর্মীয় বিদ্বেষের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। দ্য ওয়্যার এক প্রতিবেদনে জানায়, গত 9 জুন 47 বছর বয়সী আকবর মণ্ডলকে হত্যা করা হয়। নিহত আকবরের 20 বছর বয়সী ছেলে জুলফিকার বলেন, এই ভয়ের রাজনীতির কারণেই আমার বাবাকে খুন হতে হয়েছে। এই এলাকাটি সাধারণত জঙ্গল মহল নামে পরিচিত। অতীতে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রস্থল ছিল এই অঞ্চল। দারিদ্র্যের কারণে জুলফিকার পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং তার বাবার মতোই পুরুলিয়া জেলার বন্দরওয়ান অঞ্চলে হকার হিসেবে কাজ করতেন। তিনি বলেন, এই ঘটনা তার পরিবার ও গ্রামকে নাড়িয়ে দিয়েছে। জুলফিকার জানান, 9 জুন সকালে আকবর তার ঠেলাগাড়িতে করে স্টিলের বাসনপত্র ফেরি করছিলেন। এমন সময় তাকে হঠাৎ সুপুরদিহি গ্রামের একটি বাড়িতে টেনে নিয়ে যাওয়া হয়। সেখানে আকবরের অপরিচিত এক ব্যক্তি তাকে আক্রমণ করে। জুলফিকার বলেন, লোকটি প্রথমে আকবরকে লাঠি দিয়ে পেটায়, এরপর তিনি আত্মরক্ষার চেষ্টা করলে কুড়াল দিয়ে আঘাত করা হয়। জুলফিকার আরো জানান, তিনি জানতে পেরেছেন যে আকবরকে ছুরিকাঘাত করা হয়েছিল। জুলফিকার বলেন, ওই দিন দুপুর নাগাদ বন্দওয়ান থানার একজন কর্মকর্তার আমাকে ফোন করে বলেন, আপনার বাবাকে খুন করা হয়েছে, অবিলম্বে বন্দওয়ান হাসপাতালে চলে আসুন। সেই সময় জুলফিকার অন্য একটি গ্রামে গৃহস্থালীর জিনিসপত্র ফেরি করছিলেন। তিনি বলেন, আমি হাসপাতালে গিয়ে আমার বাবার লাশ দেখতে পেলাম। তার মাথা থেতলে দেওয়া হয়েছে। দৃশ্যটি ছিল ভয়াবহ। তার প্রায় পুরো শরীর রক্তে ভেজা ছিল। চিকিৎসকরা আমাকে বলেছিলেন যে আকবর মণ্ডলকে হাসপাতালে আনার অনেক আগেই তিনি মারা গিয়েছিলেন। তিনি বলেন, শুধু দাড়ি থাকার কারণে কিছু লোক আমাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করত। তারা বলতো যে আমাদের এখানে আর ফেরিওয়ালা হিসেবে জীবিকা নির্বাহ করতে দেয়া হবে না। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভয়ের একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে আছি। আসামের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর রোরিয়া বিমান ঘাঁটিতে অবতরণের সময় একটি AN
MH32 পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমান বাহিনীর 5 জন কর্মী নিহত হয়েছেন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত অবস্থায় বেঁচে গেছেন। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটিতে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের কো পাইলট অলৌকিকভাবে বেঁচে গেছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিমানে থাকা বাকি 5 জন আরোহী প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী এবং নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে বিমান বাহিনী জানায়, ভারতীয় বিমান বাহিনী এই প্রাণহানিতে গভীরভাবে অনুতপ্ত এবং দুঃখের এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় নিহত সেনা সদস্যদের পরিচয় শনাক্ত করেছে বিমান বাহিনী। তারা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর বায়ু দানিশ আলম। প্রতিবেদন অনুযায়ী বিমানটি অরুণাচল প্রদেশ থেকে জোরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং অবতরণের সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। ক্র্যাশের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিমান ঘাঁটি থেকে পাওয়া দৃশ্যে দেখা গেছে রানওয়ের কাছে বিমানটি ভেঙে 2 টুকরো হয়ে গেছে এবং ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। শিগগিরই বিশ্বজুড়ে ইরানের বিজয়ের প্রতিধ্বনি হবে। ইরানের $24 বিলিয়ন জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি। নাকে খত দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে $20 বিলিয়ন দিচ্ছে আরব আমিরাত। জয়শঙ্করের প্রতিবাদ উপেক্ষা করে চতুর্থ ভারতীয় জাহাজে হামলা চালালো যুক্তরাষ্ট্র। FBI এর ড্রোন হ্যাকের দাবি ইরানি গ্রুপের, বিশ্বকাপে হামলার হুমকি। ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী, ঠেকিয়েছেন ট্রাম্প। পশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ। রানওয়েতেই ভেঙে 2 টুকরো ভারতের বিমান বাহিনীর বিমান, নিহত 5 সেনা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।